মহারাজ, এই যুদ্ধের ময়দানে এই শিশু বাচ্চাকে নিয়ে আসা কি ঠিক হলো? মন্ত্রী, এ আমার একমাত্র উত্তরসূরি। একে জন্ম দিতে গিয়ে আমার প্রিয় রানী আমাকে ছেড়ে চলে গেছে। তাছাড়া রাজা ভানু সিং মোটেও ভালো মানুষ না। সে যে মহল আক্রমণ করবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? তার চেয়ে আমার পুত্র আমার কাছে বেশি নিরাপদ। সত্যি মহারাজ, আপনি সবার চাইতে আলাদা, কিন্তু আজ আমাদের কপালে কি লেখা আছে তা বলা মুশকিল। রাজা ভানু সিং এর সৈন্য সংখ্যা অত্যাধিক, তার সাথে পেরে ওঠা আমাদের সহজ হবে না। না জানি এর জন্য আজ কত নিষ্পাপ প্রাণ যাবে। মন্ত্রী, রাজা ভানু সিং যদি ভালো মানুষ হতেন তাহলে আমি সবার কথা ভেবে নিজে আত্মসমর্পণ করতাম। কিন্তু একবার যদি রাজা ভানু সিং এই রাজ্য দখল করে নেয় তাহলে আমার রাজ্যের প্রজাদের দুঃখের সীমা থাকবে না। তাই আমাদের মাতৃভূমির জন্য, রাজ্যের প্রজাদের জন্য প্রয়োজন হয় আজ আমরা প্রাণ উৎসর্গ করব। হ্যাঁ মহারাজ, যে করেই হোক এই যুদ্ধে আমাদের জিততেই হবে। ওই তো রাজা ভানু সিং তার সৈন্য সামর্থ্য নিয়ে এদিকেই আসছে। কে রাজা বিমল দত্ত, এসে গেছো? শোনো, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। তোমরা সেনাদের নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে প্রাণ ভিক্ষা পাবে। নয়তো এই যুদ্ধের ময়দান থেকে কেউ তোমরা বেঁচে ফিরতে পারবে না। রাজা ভানু সিং, তোমাকেও আমি একটা সুযোগ দিচ্ছি। তোমার সেনাদের নিয়ে এখন এখান থেকে চলে যাও, তাহলে বাঁচতে পারবে। নয়তো আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য কারো প্রতি মায়া দেখাবো না। তুমি পাগল হয়ে গেছো রাজা বিমল দত্ত। আমার সেনা সংখ্যা দেখেছো? আমি চাইলে এক মুহূর্তের মধ্যে তোমার সেনা সহ তোমাকে উপরে পাঠিয়ে দিতে পারি। তাহলে আর দেরি কিসের? দেখি কে কি করতে পারে। এইভাবে যুদ্ধ করবে? কোলের বাচ্চাটাকে কোথাও রেখে এসো। আমার আবার বাচ্চাদের মারতে ভালো লাগে না। পারলে মেরে দেখাও। এই দেখছিস কি, এদের মধ্যে একজনে যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে। হামলা! রাজা বিমল দত্ত শেষ। আজ থেকে এই রাজ্যের নতুন রাজা আমি। এবার আমি আমার মতো করে এই রাজ্য শাসন করব। মহারাজ, সবাই তো শেষ, এখন এই বাচ্চাটা বেঁচে আছে। আপনি হুকুম করলে বাচ্চাটাকে মেরে ফেলতে পারি মহারাজ। না না, এই বাচ্চাটাকে মারার কোনো দরকার নেই। এমনিতেই রাজা বিমল দত্তের সাথে তার একমাত্র পুত্রকে শিয়াল শকুন জ্যান্ত খেয়ে ফেলবে। চলো এবার। জয় হুকুম মহারাজ, জয় হুকুম। এই যুদ্ধে রাজা বিমল দত্তের সাথে সকল সেনা তাদের প্রাণ হারায়, শুধু বেঁচে থাকে এই অবুঝ শিশু। কিছুক্ষণ পর হঠাৎ একটা শিকারী পাখি এসে শিশুটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। এদিকে সমুদ্রের মাঝে একটি বাণিজ্যিক জাহাজে করে এক বণিক আর কিছু মাঝি মোল্লার আসছিল। হঠাৎ সেই বণিক দেখতে পায় পাখিটা ছোট্ট বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে। এ কি, ওই পাখিটা তো একটা জ্যান্ত বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। না জানি কার কোলের বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে। দ্রুত জাহাজ ঘোরানোর ব্যবস্থা করো, বাচ্চাটাকে বাঁচাতে হবে। কিন্তু মালিক, ওই পাখিটা বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে কে জানে। কোথায় আর যাবে? নিশ্চয়ই আশেপাশে কোনো পাহাড়ে নিয়ে যাবে। তাড়াতাড়ি জাহাজ ঘোরাও। হ্যাঁ হ্যাঁ, এখনই জাহাজ ঘুরাতে বলছি। এই জাহাজ ঘুরিয়ে পাখির দিকে নিয়ে চলো।
মালিক, পাখিটা তো বাচ্চাটাকে এই পাহাড়ের উপর নিয়ে গেছে, এখন কি করবেন? কি করব মানে, যে করেই হোক বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। তোমরা এখানেই থাকো, আমি দেখছি কি করা যায়। এই তো বাচ্চাটা এখানেই আছে, আর বাচ্চাটার কোনো ক্ষতিও হয়নি। যাই, বাচ্চাটাকে নিয়ে যাই। মালিক, এখন এই বাচ্চাটাকে কি করবেন? এই বাচ্চাটার মা বাবাকে তা তো কেউই জানে না। আপাতত এখন থেকে আমার কাছেই বড় হবে। আমরা তো সব রাজ্যে বাণিজ্য করি। যখন এর বাবা মায়ের পরিচয় পাব, তখন এর বাবা মায়ের কাছে ফিরিয়ে দেব। এতদিনে বণিক পুত্র হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে তো তার একটা নাম রাখা দরকার। এবার এর একটা নাম রাখুন। হ্যাঁ, আজ থেকে এর নাম দুঃখীরাম। মালিক, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এত নাম থাকতে আপনি এর নাম দুঃখীরাম রাখলেন কেন? কারণ পিতা মাতা ছাড়া কোনো সন্তান অন্যের কাছে পূর্ণ ভালোবাসা পায় না। তার জন্যই এর নাম আজ থেকে দুঃখীরাম। এবার বুঝতে পেরেছি। এখন বলুন, আমরা কোন রাজ্যে বাণিজ্যের জন্য রওনা হব? সোজা দক্ষিণ দিকে যাও। প্রথমে যে রাজ্য পাওয়া যাবে, আমাদের গন্তব্য সেখানেই হবে। যা, সোজা দক্ষিণ দিকে নাও। বণিক ছোট্ট বাচ্চার প্রাণ বাঁচিয়ে তাকে কাছে রাখে। ধীরে ধীরে বাচ্চাটা বণিকের কাছে বড় হতে থাকে। বণিক দুঃখীরামকে যুদ্ধ কৌশল থেকে শুরু করে সকল শিক্ষা দিতে থাকে।